Good evening friends, welcome to MH Education Lab, Ranking 1 Searching WBCS channel. MH Education Lab এর পক্ষ থেকে তিনটে নতুন চ্যানেল লঞ্চ করা হয়েছে, তোমরা সেটা স্ক্রিনে দেখতে পারছো। ফার্স্ট হচ্ছে টার্গেট WBPSC, যেখানে এডুকেটার্স থাকবেন অমরনাথ স্যার, অর্জুষ্মান স্যার আর নারায়ণ স্যার। WBCS গুরু, যেখানে এডুকেটার্স থাকবেন সুবর্ণ স্যার, বিনোদ স্যার আর প্রণব স্যার। আর এক্সাম ট্রিক্স, যেখানে এডুকেটর থাকবেন অরূপ স্যার। তাই এই চ্যানেলগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো ভালো করে, সেখানে এই প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। আর এখানে ক্লাস কিন্তু 1 অক্টোবর 2020 থেকে স্টার্ট হয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলগুলিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। এনভায়রনমেন্টাল পলিউশন একটা কিন্তু ভাইটাল টপিক WBCS মেন্স পেপার 4 এর জন্যে, এনভায়রনমেন্টাল পোর্শন থেকে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স এসে থাকে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সটাকে দেখো, অ্যানালিসিস করো, তোমরা কিন্তু দেখতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন থেকে প্রচুর কোয়েশ্চেন্স এসছে। আর সেই জন্যে কিন্তু এখন এনভায়রনমেন্টাল পলিউশনের টপিকগুলো ধরে ধরে প্রত্যেকটা ক্লাসে করানো হচ্ছে। আজকের যে বিষয়টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সেটা হলো রেডিও অ্যাক্টিভ পলিউশন। দেখে নিয়ে রেডিও অ্যাক্টিভ পলিউশনের মধ্যে আমরা কী কী পড়ব। ফার্স্ট হচ্ছে ডেফিনেশন, কাকে বলে রেডিও অ্যাক্টিভ পলিউশন। নেক্সট হচ্ছে সোর্সেস অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন, টাইপস অফ রেডিয়েশনস আমরা দেখব, টাইপস অফ রেডিয়েশন পার্টিকলস, এফেক্টস অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন, অ্যাক্সিডেন্টস অ্যাট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তিনটে অ্যাক্সিডেন্টের কথা কিন্তু আমরা পড়ব, আর কন্ট্রোল মেজার্স। তাই আজকের ক্লাসটা শেষ অবধি দেখো। আজকের ক্লাসের পিডিএফের জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো। তাহলে দেখে নিই রেডিও অ্যাক্টিভ পলিউশন কাকে বলে। Radioactive pollution is defined as the increase in natural radiation level. Radiation levelটাকে কিন্তু বাড়িয়ে দেবে, যার ফলে এনভায়রনমেন্টে ক্ষতি হবে, that poses threat to human health also and other life form. তাহলে রেডিয়েশন কথাটির মানে কি? রেডিয়েশন বলতে আমরা কি বুঝি? রেডিয়েশন হচ্ছে এনার্জি emit from a source or a body through a medium or a space and it is absorbed by another body. ধরো সান একটা সোর্স অফ এনার্জি, সান যে রেডিয়েশন বা রেজ যেগুলো আমরা পাচ্ছি আর্থে সেগুলো আসছে, আর্থ সেগুলোকে অ্যাবজর্ব করছে, এটাও থ্রু আ মিডিয়াম। ধরে নাও অ্যাটমসফিয়ার হচ্ছে একটা মিডিয়াম যার থ্রু দিয়ে এটা আসছে, তাহলে এটা হচ্ছে সান বা সূর্য, এটা হচ্ছে আর্থ বা পৃথিবী। এই যে রেডিয়েশনসগুলো আর্থ অ্যাবজর্ব করছে এটাকে আমরা কি বলবো? রেডিয়েশনস। বোঝা গেল? আর এগুলো কিসের ফর্মে আসবে না? ওয়েভের ফর্মে আসবে। ইট উইল ট্রান্সমিট ইন দ্য ফর্ম অফ ওয়েভস। তাহলে দেখে নিই রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন কি। রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন ইজ দ্য ডিপোজিশন অফ অর প্রেজেন্স অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস বা এলিমেন্টস কোনগুলোকে বলবো? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস অন সারফেসেস or within solid, liquids or gases including human body where their presence is unintended or undesirable. এই ডেফিনেশনটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে দেওয়া হয়েছে। এবার দেখে নিই রেডিও অ্যাক্টিভিটি কাকে বলবো। তাহলে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে একটা ফেনোমেনন অফ স্পন্টেনিয়াস এমিশন অফ প্রোটনস। এখানে কিন্তু স্পন্টেনিয়াসলি এমিট হবে প্রোটনস, নিজের থেকে কিন্তু এটা এমিট হবে। কী কী এমিট হবে? প্রোটনস, ইলেকট্রনস অ্যান্ড গামা রেজ। প্রোটনস মানে হচ্ছে আলফা পার্টিকলস, ইলেকট্রন মানে হচ্ছে বিটা পার্টিকলস, আর গামা রেজ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আর যেগুলো কি না শর্ট ওয়েভস ডিউ টু ডিসইন্টিগ্রেশন অফ অ্যাটমিক নিউক্লিয়াস অফ সাম এলিমেন্টস। কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের, ধরে নাও ইউরেনিয়াম, এর অ্যাটমিক নিউক্লিয়াসগুলো কি হবে? অ্যাটমিক নিউক্লিয়াসগুলো কিন্তু ডিসইন্টিগ্রেট করবে, অর্থাৎ ডিকে হবে, ক্ষয় হবে, ক্ষয় হয়ে কিন্তু এইসব এমিশন ঘটবে আলফা, বিটা আর গামা রেজের। সো দিস কজেস রেডিও অ্যাক্টিভ
পলিউশন। এই রেডিও অ্যাক্টিভিটির জন্যই কিন্তু রেডিও অ্যাক্টিভ পলিউশন হয়ে থাকে। তাহলে সোর্সেস অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন কিন্তু দু ধরনের হয়, একটা ন্যাচারাল সোর্সেস, একটা ম্যানমেড সোর্সেস। ন্যাচারালের মধ্যে কী কী আসবে? দে ইনক্লুড কসমিক রেজ ফ্রম দ্য স্পেস অ্যান্ড টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ফ্রম রেডিও নিউক্লাইডস। তাহলে কসমিক রেজ এটা হচ্ছে এরিয়াল, ঠিক আছে। আর টেরেস্ট্রিয়াল অর্থাৎ মাটিতে কিভাবে হবে না, আর্থস ক্রাস্টের মধ্যে কিছু রেডিও নিউক্লাইডস আছে, তার ফলে যেই রেডিও অ্যাক্টিভ পলিউশনটা হবে সেটাকে আমরা ন্যাচারাল সোর্স বলতে পারি, যেমন রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, পটাশিয়াম আর কার্বন এক্সেট্রা। আচ্ছা, ম্যানমেড সোর্সেস হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড নিউক্লিয়ার ওয়েস্ট। যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তার ফলে নিউক্লিয়ার ওয়েস্ট ক্রিয়েট হবে, যার ফলে রেডিও অ্যাক্টিভ পলিউশন হতে পারে। নেক্সট হচ্ছে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির সময়, সেটাকে টেস্টিংয়ের সময় সেটা নিউক্লিয়ার ফল আউট হতে পারে কিংবা অ্যাটমিক ফল আউট হতে পারে, যেখানে কি কি ইউজ করা হয় না ইউরেনিয়াম, তারপরে হচ্ছে প্লুটোনিয়াম, এসব ইউজ করা হয়। এইসবের কি করা হয় না ফিশন বা নিউক্লিয়ার ফিউশন ঘটানো হয়, ঠিক আছে। এবার এই রেডিও অ্যাক্টিভ পার্টিকলসগুলোকে থ্রো করা হয় হাই আপ ইনটু দ্য এয়ার, যার ফলে হিউজ ক্লাউডস তৈরি হয়। ওকে, হিউজ ক্লাউডস তৈরি হয়, আর এই পার্টিকলসগুলো কিন্তু উইন্ডের দ্বারা অনেক দূর অবধি চলে যেতে পারে অ্যাটমসফিয়ারে, অ্যান্ড দে সেটেল ওভার দ্য আর্থ অ্যাজ ফল আউট। সেটা ফল আউট কিসের থ্রুতে হয়? দে আর ব্রট ডাউন বাই রেন, এসে কিন্তু সেগুলো সয়েলে কিংবা ওয়াটারে কিংবা কোনো গ্যাসিয়াস স্টেটে কিন্তু থাকতে পারে। তাহলে এগুলো প্রচণ্ড ক্ষতিকারক, সেটাকে কিন্তু নিউক্লিয়ার ফল আউট বলা হচ্ছে। আর ইউরেনিয়াম মাইনিংয়ের ফলে কিন্তু রেডিও অ্যাক্টিভ পলিউশন হতে পারে, কিংবা শুধু ইউরেনিয়াম কেন, আদার্স যেসব রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস আছে তারও কিন্তু মাইনিংয়ের ফলে রেডিও অ্যাক্টিভ পলিউশন হতে পারে। রেডিয়েশন থেরাপি দেওয়া হয় কখন? ক্লিনিক্যালি এই রেডিয়েশনগুলো ইউজ করা হয় যখন আমরা কোনো বোনসের এক্সরে করি, হাড়ের এক্সরে করি, বা কোনো স্কেলেটাল সিস্টেমের এক্সরে করা হয়, কিংবা ক্যান্সার পেশেন্টদের যে কেমোথেরাপি দেওয়া হয় সেটাও কিন্তু একটা রেডিয়েশন। তাই জন্য সেটাই বলা হচ্ছে যখন রেডিয়েশন থেরাপি দেওয়া হয় তখন কিন্তু ডাইরেক্ট এক্সপোজার হচ্ছে রেডিয়েশনের সাথে। ফর ডায়াগনস্টিক পারপাসেসে এটা ইউজ করা হয়, যেমন এক্সরে, কেমোথেরাপি। ক্যান্সার পেশেন্টদের কিন্তু কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তাহলে বোঝা গেল সোর্সেস দু ধরনের হতে পারে, একটা ন্যাচারাল হতে পারে, একটা ম্যানমেড হতে পারে। যদি সেটা ন্যাচারাল হয় তাহলে কসমিক রেজ হতে পারে, কিংবা আর্থ ক্রাস্টে কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থাকে সেটার ফলে হতে পারে রেডিও অ্যাক্টিভ পলিউশন। আর ম্যানমেড হলে সেটা কোনো অ্যাক্সিডেন্টের থ্রু হতে পারে, বা নিউক্লিয়ার ওয়েপন টেস্টিংয়ের থ্রু হতে পারে, বা কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল মাইনিংয়ের ফলে সেগুলো রিলিজ হতে পারে, কিংবা রেডিয়েশন থেরাপির ফলে হতে পারে। এবার দেখে নিই টাইপস অফ রেডিয়েশনস। রেডিয়েশনস দু ধরনের হয়, একটাকে বলা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন আর একটা আয়োনাইজিং রেডিয়েশনস। এই নন আয়োনাইজিং যেসব রেডিয়েশনসগুলো আছে এদের কিন্তু ওয়েভলেন্থ লম্বা হয়, মিনস ওয়েভলেন্থ লঙ্গার, আর ফ্রিকোয়েন্সি কিন্তু লোয়ার অ্যান্ড লোয়ার এনার্জি। মাথায় রাখতে হবে, দেখো বোল্ডও করে দেওয়া হয়েছে, নন আয়োনাইজিং রেডিয়েশনসগুলো লঙ্গার ওয়েভলেন্থের হয়, দেয়ার ফ্রিকোয়েন্সি ইজ লোয়ার অ্যান্ড দে হ্যাভ লো এনার্জি। এই নন আয়োনাইজিং রেডিয়েশনস কিংবা ওয়েভস এরা কিন্তু they have energies enough to excite the atom and molecule of the medium through which they pass. যেখান দিয়ে তারা পাস করছে সেখানকার অ্যাটমস আর মলিকিউলসকে তারা এক্সাইট করতে পারে, they have enough energies to excite, okay, causing them to vibrate faster but not strong enough to ionize them. কিন্তু তাদেরকে কিন্তু আয়নে কনভার্ট করতে পারে না বা আয়োনাইজ করতে পারে না। ওকে, তারা কিন্তু আয়নাইজেশন প্রসেস ফলো করতে পারে না। আয়নাইজেশন মানে হচ্ছে আয়ন্স তৈরি করা। তারা কিন্তু সেই অ্যাটমস বা মলিকিউলসটাকে, অ্যাটম কিংবা মলিকিউলসকে কিন্তু ভেঙে তারা কিন্তু সেখান থেকে আয়ন্স রিলিজ করতে পারে না। এবার দেখে নিই আয়োনাইজিং রেডিয়েশনস কাকে বলে। আয়োনাইজিং রেডিয়েশনস ইজ শর্ট ওয়েভলেন্থ, high frequency and higher energy, ঠিক opposite of non ionizing radiations.
এরা কি করতে পারে, দে ক্যান কজ আয়োনাইজেশন অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস অফ আ মিডিয়াম থ্রু উইচ দে পাস। যেখান দিয়ে তারা পাস করার সময় তারা কিন্তু অ্যাটমস মলিকিউলসকে ব্রেক করে আয়নস এমিট করতে পারে, তাহলে সেটাকে কিন্তু বলা হচ্ছে আয়োনাইজেশন। আয়োনাইজেশন প্রসেসটা একবার বুঝে নিই। আয়োনাইজেশন হচ্ছে যেখানে অ্যাটমস কিংবা মলিকিউলস তারা আইদার নেগেটিভ অর পজিটিভ চার্জ হবে বাই গেইনিং অর লুজিং ইলেকট্রনস। ইলেকট্রন গেইন কিংবা লুজ করে তারা কিসে কনভার্ট হবে না, আয়নসে কনভার্ট হবে, সেটাকেই বলা হয় আয়োনাইজেশন। এই আয়োনাইজেশন কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশনস করতে পারে না। কারা করে? আয়োনাইজিং রেডিয়েশনস। তাই আয়োনাইজিং রেডিয়েশনস কজ ionization of atoms and molecules of the medium through which they pass. Electrically charged particles, এই যে either তারা পজিটিভ হবে না হলে নেগেটিভ হবে, so electrically charged particles produced in the nuclear process can have sufficient energy to knock electron. এই যে তাদের চার্জড হয়ে গেল, আইদার নেগেটিভ হলো বা পজিটিভ হলো, তাদের কাছে কিন্তু এবার সাফিসিয়েন্ট এনার্জি আছে টু নক ইলেকট্রনকে রিলিজ করতে পারবে, নক ইলেকট্রনস আউট অফ দ্য অ্যাটম অর মলিকিউল অফ দ্য মিডিয়াম অ্যান্ড দেয়ার বাই প্রডিউসিং আয়নস। তাহলে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলসগুলো দে হ্যাভ সাফিসিয়েন্ট এনার্জি, সেই সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে তারা কোনো ইলেকট্রনসকে নক আউট ফ্রম দেয়ার সেই সেল থেকে বা অ্যাটমস বা মলিকিউলস থেকে সেই ইলেকট্রনটাকে বার করে দিয়ে তারা কিন্তু আয়নে কনভার্ট হয়ে যাবে। সেই প্রসেসটাকে বলা হয় আয়োনাইজেশন। তাহলে দেখে নিই এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এখানে নন আয়োনাইজিং আর আয়োনাইজিং রেডিয়েশনসগুলো দেওয়া আছে। এটা হচ্ছে টাইপ অফ রেডিয়েশনস আর তার সোর্সেস। তাহলে যত এই দিকে যাচ্ছে দেখো ইনক্রিজিং ওয়েভলেন্থ বাড়বে, তাই জন্যই নন আয়োনাইজিং যেসব রেডিয়েশন তাদের কিন্তু লঙ্গার ওয়েভলেন্থ থাকে। আর এদিকে যত বাড়বে, এদিকে যত যাবে, এগুলো হচ্ছে হাই এনার্জি, এগুলো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, কিন্তু এদের ওয়েভলেন্থ কী হবে? ওয়েভলেন্থ শর্ট হবে। ওকে, তাহলে দেখো ওয়েভলেন্থটা দেখতে পাচ্ছ, লঙ্গার ওয়েভলেন্থ অ্যান্ড দে হ্যাভ শর্ট ওয়েভলেন্থ। তাহলে এর মধ্যে কী কী পড়ছে? আলট্রাভায়োলেট রেজ, ইনফ্রারেড, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস আর এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি, আর এখানে কি গামা আর এক্স-রে। তাহলে আয়োনাইজিংয়ের মধ্যে কি কি পড়ছে? আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে গামা রেজ, এক্স-রে, এছাড়াও আলফা, বিটা যেসব পার্টিকেলসগুলো আছে, গামা আর এক্স-রে এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আলফা অ্যান্ড বিটা এগুলো হচ্ছে চার্জড পার্টিকেলস। আমরা জানি আলফা মানে হচ্ছে প্রোটন, বিটা মানে হচ্ছে ইলেকট্রন, তার সাথে নিউট্রনও থাকবে। এগুলো সবই কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন। আর নন আয়োনাইজিংয়ের মধ্যে কী কী পড়বে? আলট্রাভায়োলেট মানে ইউভি রেজ, তারপরে হচ্ছে ইনফ্রারেড, মাইক্রোওয়েভস অ্যান্ড রেডিও ওয়েভস। আর সেইগুলো কোথা থেকে এমিট হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, একবার দেখে নিতে পারো। রেডিও অ্যাক্টিভ সোর্সেস মেডিকেল এক্স-রে থেকে, ঠিক আছে, আর্ক ওয়েল্ডিং, রেডিয়েন্ট হিট, মাইক্রো ওভেন থেকে কিন্তু মাইক্রোওয়েভস রিলিজ হয়, এফএম রেডিও থেকে রেডিও ওয়েভস, এএম রেডিও অ্যান্ড পাওয়ার লাইনস। ওকে, সো দিস আর দ্য সোর্সেস। আর এখানে কিন্তু বোঝানো হয়েছে যে কার ওয়েভলেন্থ কতটা বেশি, ওয়েভলেন্থটাও দেখানো হয়েছে। আর নন আয়োনাইজিংয়ের ওয়েভলেন্থ বেশি, কিন্তু এদের এনার্জি খুবই কম। আর আয়োনাইজিংয়ের কিন্তু এনার্জি বেশি, কিন্তু ওয়েভলেন্থ কিন্তু এদের শর্ট হয়। নেক্সট দেখে নিই টাইপস অফ রেডিয়েশন পার্টিকেলস। 3 ধরনের রেডিয়েশন পার্টিকেলস আছে আমরা জানি, আলফা, বিটা অ্যান্ড গামা। ওকে, আলফা পার্টিকেলস কি করতে পারে? দে ক্যান ব্লক আ পিস অফ পেপার। একটা পিস অফ পেপারকে, ধরো এটা একটা পিস অফ পেপার, আলফা পার্টিকেলস কিন্তু এখানে ব্লক হয়ে যাবে, মানে এটাকে পেনিট্রেট করতে পারবে না। সো দে ক্যান বি ব্লকড বাই পিস অফ পেপার অ্যান্ড হিউম্যান স্কিন। তাই হিউম্যান স্কিনে কিংবা একটা পিস অফ পেপারে আলফা পার্টিকেল ঢুকতে পারবে না। বিটা পার্টিকেল ক্যান পেনিট্রেট থ্রু স্কিন while can be blocked by some pieces of glass and metals. বিটা পার্টিকেল কিন্তু পেনিট্রেট করতে পারবে স্কিন দিয়ে বা টিস্যুস দিয়ে আমাদের, কিন্তু ব্লকড বাই সাম গ্লাসেস অ্যান্ড মেটালস। আর গামা পার্টিকেলস দে ক্যান পেনিট্রেট ইজিলি
to the skin, human skin, and damage the cells on its way through reaching far and can only be blocked by a very thick, strong, massive piece of concrete. তাহলে এই তিনটে পার্টিকেলের মধ্যে সবথেকে হার্মফুল পার্টিকেল তাহলে আমরা কি বলবো? গামা পার্টিকেলকে। কেন এটা হার্মফুল? এটা কিন্তু হিউম্যান স্কিনে পেনিট্রেট করতে পারছে, সেলসগুলোকে ড্যামেজ করে দেয়, আর এটা কিন্তু প্রত্যেকটা জিনিসকে পেনিট্রেট করতে পারবে এক্সেপ্ট কিছু স্ট্রং থিক কনক্রিট। তাছাড়া আলফা আর বিটা পার্টিকেল থেকে গামা পার্টিকেল কিন্তু হার্মফুল কিংবা ডেঞ্জারাস টু হিউম্যান। ওকে, তাহলে এই পিকচারের থ্রু দিয়ে আমরা সেটা বুঝে নিই। তাহলে রেডিয়েশন টাইপস অ্যান্ড ডিগ্রি অফ পেনিট্রেশন, ঠিক আছে। আলফা রেজ দেখো একটা পেপারের মধ্যে অ্যাবজর্ব হতে পারছে না, তাই পেনিট্রেট করতে পারছে না। বিটা রেজ কিন্তু পেপারকেও পেনিট্রেট করছে, আর থিন বোর্ড সাচাস একটা অ্যালুমিনিয়াম শিটকেও কিন্তু পেনিট্রেট করে ফেলছে। এটা লেড আর এটা কনক্রিট পেনিট্রেট করতে পারছে না বিটা রেজ। গামা কিংবা এক্স রে কিন্তু পেপারকেও পেনিট্রেট করছে, অ্যালুমিনিয়ামকেও পেনিট্রেট করছে, লেডকেও পেনিট্রেট করে দিচ্ছে, কিন্তু ওয়াটার বা কনক্রিটকে করতে পারছে না। আর নিউট্রন রেজ কিন্তু প্রত্যেকটা জিনিসকে পেনিট্রেট করে ফেলছে, ঠিক আছে। হিউম্যান বডিতে দেখো আলফা পার্টিকেল কিন্তু পেনিট্রেট করতে পারে না, বিটা পার্টিকেল কিন্তু ইজিলি পেনিট্রেট করছে, আর গামা পার্টিকেলও কিন্তু পেনিট্রেট করে ফেলছে। তাহলে এটা একটা ওভারঅল ভিউজ, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আলফা, বিটা, গামা, এক্স রে এগুলো কীভাবে পেনিট্রেট করছে। আর প্রত্যেকটাই কিন্তু মাথায় রাখতে হবে আয়োনাইজিং রেডিয়েশনস, এগুলো এই প্রত্যেকটাই কিন্তু আমরা আয়োনাইজিং রেডিয়েশনস পড়ছি। ওকে, এবার দেখে নিই পেনিট্রেটিং পাওয়ার অ্যান্ড রেঞ্জ অফ এফেক্ট অন হিউম্যান বডি। হিউম্যান বডিতে একটু দেখে নিই কী হচ্ছে। এটা হচ্ছে যখন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আর লোকেটেড আউটসাইড দ্য বডি, যখন রেডিও অ্যাক্টিভ পার্টিকেলসগুলো বা মেটেরিয়ালসগুলো বডির বাইরে আছে, শরীরের বাইরে রয়েছে, তখন দেখো আলফা পার্টিকেল কিন্তু এটা অ্যাফেক্টেড পার্ট, আলফা পার্টিকেল কিন্তু পেনিট্রেট করতে পারছে না, বিটা পার্টিকেলস ইজিলি পেনিট্রেট করছে উইদিন দ্য বডি, অ্যান্ড গামা পার্টিকেল কিন্তু একটা অর্গ্যানকেও পেনিট্রেট করে ফেলছে। আর ঠিক এই অপোজিট সাইডে দেখিনি, যখন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বডির ভেতরে রয়েছে, লোকেটেড উইদিন দ্য বডি, তখন কি হচ্ছে আলফা পার্টিকেলসগুলো দেখো পেনিট্রেট করতে পারছে না, বিটা পার্টিকেলসগুলো একটু হলেও পেনিট্রেট করতে পারছে, আর গামা পার্টিকেলসগুলো কিন্তু ইজিলি পেনিট্রেট করছে আউটসাইড দ্য বডি। এটা হচ্ছে পেরিফেরাল টিস্যু, আর এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস উইদিন দ্য টিস্যু। ওকে, এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এফেক্টস অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন। এতক্ষণ আমরা দেখলাম রেডিও অ্যাক্টিভ পলিউশন কাকে বলে, তার সোর্সেস কি, রেডিয়েশনস ক ধরনের, আর রেডিয়েশন পার্টিকলস কত রকমের হয়। এবার এদের এফেক্টসগুলো পড়ব। দ্য এফেক্ট অফ রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস ডিপেন্ডস অন হাফ লাইফ, হাফ লাইফ কাকে বলে পরে আসছি, এনার্জি রিলিজিং ক্যাপাসিটি, রেট অফ ডিফিউশন, রেট অফ ডিপোজিশন অফ দ্য পলিউটেন্ট, এইগুলোর ওপর কিন্তু রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট ডিপেন্ড করে, বা রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টের এফেক্টসগুলো ডিপেন্ড করে। তার হাফ লাইফ কতটা, তার সে এনার্জি রিলিজিং ক্যাপাসিটি তার কতটা, বা রেট অফ ডিফিউশন কতটা, কিংবা সেটা কিভাবে রেট অফ ডিপোজিশন কতটা, মানে কিভাবে সেটা ডিপোজিট করছে অ্যাজ আ পলিউটেন্ট, আর ভেরিয়াস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস সাচ অ্যাজ উইন্ড, টেম্পারেচার, রেনফল অলসো ইনফ্লুয়েন্স দের এফেক্ট। এবার হাফ লাইফটাকে একটু বুঝে নিই। হাফ লাইফটা হচ্ছে ইট ইজ আ পিরিয়ড অফ রেডিও অ্যাক্টিভিটি। ইচ রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল হ্যাজ আ কনস্ট্যান্ট ডিকে রেট। প্রত্যেকটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টসের বা মেটেরিয়ালসে একটা কনস্ট্যান্ট ডিকে লাইফ থাকে। ডিকে অর্থাৎ ক্ষয় হওয়ার একটা কনস্ট্যান্ট রেট থাকে। হাফ লাইফ ইজ দ্য টাইম নিডেড ফর হাফ অফ ইটস অ্যাটম টু ডিকে। সেই অ্যাটমগুলোকে হাফ অফ দ্য অ্যাটম ডিকে হওয়ার জন্যে যে এক্স্যাক্ট টাইম লাগে সেটাকে কিন্তু হাফ লাইফ বলা হয়। হাফ লাইফ মে ভ্যারি ফ্রম আ ফ্র্যাকশন of a seconds to thousands of years। তাহলে প্রত্যেকটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টসের কিন্তু হাফ লাইফ ভ্যারি করে। কিছু এলিমেন্টসের ফ্র্যাকশন অফ সেকেন্ডস লাগে, আবার কিছু এলিমেন্টসের কিন্তু থাউজেন্ডস অফ ইয়ার্স লাগে। যেমন ইউরেনিয়ামের কিন্তু 4.5 বিলিয়ন ইয়ার্স লাগে ফর ডিকে। ওকে, ইউরেনিয়ামের কিন্তু 4.5 বিলিয়ন ইয়ার্স লাগে হাফ লাইফ পিরিয়ড, এটা ইউরেনিয়ামের, ঠিক আছে। আর রেডিয়ামের হচ্ছে 1600 ইয়ার্স।
তাহলে এরকম করে কিন্তু প্রত্যেকটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসে কিন্তু তাদের নিজস্ব হাফ লাইফ আছে। কিছু রেডিও নিউক্লিওটাইডসের হাফ লাইফ বেশি হয়, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, তাই এরা কিন্তু চিফ সোর্স অফ এনভায়রনমেন্টাল রেডিও অ্যাক্টিভ পলিউশন। তাহলে অর্থাৎ হাফ লাইফটা বোঝা গেল, হাফ লাইফ ইজ দ্য টাইম টেকেন for 1/2 of the atom to get decay in a radioactive element। একটা radioactive material কিংবা এলিমেন্টের হাফ অফ দ্য অ্যাটম ডিকে হওয়ার জন্যে যে টাইমটা লাগে সেটাকেই কিন্তু আমরা বলি হাফ লাইফ অফ দ্যাট এলিমেন্ট। আর এটা কিন্তু প্রত্যেকটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের জন্য ভ্যারি করে। কিছু রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের খুবই কম সময় লাগে ডিকে হওয়ার জন্যে, আর কিছু এলিমেন্টস যেমন ইউরেনিয়াম, রেডিয়াম এদের কিন্তু অনেক বেশি সময় লাগে। Radiations are of two types with regard to the mode of their action on cell। তাহলে দু ধরনের রেডিয়েশনস আমরা অলরেডি পড়েছি, এবার এদের হেলথ এফেক্টসগুলো দেখব। তাহলে ফার্স্ট হচ্ছে নন আয়নাইজিং রেডিয়েশনস। দে মে ড্যামেজ আই which may be caused by reflection of coastal sand। ধরো কোস্টাল এরিয়াতে তুমি গেলে, সেখানে যে বালি থাকে সেখান থেকে যে রিফ্লেকশনটা তুমি যদি ডিরেক্টলি তার দিকে তাকাও তাহলে কিন্তু তোমার চোখের ক্ষতি হতে পারে। কিংবা স্নো ব্লাইন্ডলেস, স্নো থেকেও যে রিফ্লেকশনটা হয়ে থাকে ডিরেক্টলি লুকিং টুয়ার্ডস দ্য সান ডিউরিং অ্যান এক্লিপস। এটা কখন হবে না, যখন গ্রহণ হবে সেই সময় কিন্তু তুমি যদি ডিরেক্টলি স্যান্ড কিংবা স্নো এসব জায়গায় ডিরেক্টলি তাকাও, সেই রেডিয়েশনটা যে রিফ্লেক্ট হচ্ছে সেটা যদি চোখে যায় তাহলে কিন্তু আমাদের চোখ ক্ষতি করতে পারে। দে ইনজিওর দ্য সেলস অফ স্কিন অ্যান্ড ব্লাড ক্যাপিলারিজ প্রডিউসিং ব্লিস্টার অ্যান্ড রেডিনিং, আর সেগুলোকে বলা হয় সানবার্ন। সানবার্নও কিন্তু করে দিতে পারে স্কিনের সেলসগুলোকে ড্যামেজ করে বা ব্লাড ক্যাপিলারিজগুলোকে ড্যামেজ করে। তাহলে নন আয়নাইজিং রেডিয়েশন অ্যাফেক্ট অনলি দোজ কম্পোনেন্টস উইচ অ্যাবজর্ব দেম অ্যান্ড হ্যাভ লো পেনিট্রেবিলিটি। তাহলে এদের নন আয়নাইজিং রেডিয়েশনের কিন্তু পেনিট্রেবিলিটি ক্ষমতা খুবই কম, ঠিক আছে। আর এরা সেই সারফেসগুলোকে বা সেই কম্পোনেন্টসগুলোকে এফেক্ট করবে যারা তাদেরকে অ্যাবজর্ব করতে পারবে। তাই এটা কম্পেয়ার টু আয়নাইজিং রেডিয়েশন এটা কিন্তু একটু হলেও কম ক্ষতিকারক, ওকে, কারণ কি এটা কিন্তু সব কিছুতে পেনিট্রেট করতে পারে না। তাহলে মাথায় রাখতে হবে যে এই নন আয়নাইজিং রেডিয়েশনের কিন্তু ওয়েভলেন্থ লঙ্গার হয় আর এদের এনার্জি কিন্তু লোয়ার হয় কম্পেয়ার টু আয়নাইজিং রেডিয়েশন। তাই জন্য এদের কিন্তু পেনিট্রেবিলিটি ক্ষমতা বা পেনিট্রেট করার ক্ষমতা কিন্তু খুব কম হয়। আর এরা সেই সব সারফেস বা কম্পোনেন্টসগুলোকে এফেক্ট করবে যারা এদেরকে অ্যাবজর্ব করবে। নেক্সট দেখে নিই আয়নাইজিং রেডিয়েশনস। আয়নাইজিং রেডিয়েশনস দে হ্যাভ হাই পেনিট্রেশন পাওয়ার। এদের কিন্তু পেনিট্রেট করার ক্ষমতা খুব বেশি থাকে অ্যান্ড কজ ব্রেকেজ অফ ম্যাক্রো মলিকিউলস। কিছু ম্যাক্রো মলিকিউলসগুলোকে কিন্তু এরা ভেঙে দেয়, বডির ভেতরে ঢুকে এরা কিন্তু সেলসগুলোকে ড্যামেজ করে দেয়, ইভেন ডিএনএতেও কিন্তু পেনিট্রেট করতে পারে। তাহলে মলিকিউলার ড্যামেজ মে প্রডিউস টু থিংস। একটা হচ্ছে শর্ট রেঞ্জ, যেটা ইমিডিয়েটলি এফেক্টসটা আমরা দেখতে পারবো, আর একটা হচ্ছে লং রেঞ্জ কিংবা ডিলেড এফেক্ট। শর্ট রেঞ্জ এফেক্ট কি না, বার্ন হতে পারে, ইম্পেয়ার্ড মেটাবলিজম বা ডেড টিস্যুজ অ্যান্ড ডেথ অফ অর্গানিজমস। আর লং এফেক্ট কি হতে পারে, আর দ্য মিউটেশনস ইনক্রিজ দ্য ইনসিডেন্স অফ টিউমার অ্যান্ড ক্যান্সার। জিন মিউটেশন হওয়ার ফলে কিন্তু টিউমার হতে পারে কিংবা ক্যান্সার হতে পারে, শর্টনিং অফ লাইফ স্প্যান অ্যান্ড কিছু ডেভেলপমেন্টাল চেঞ্জেসও কিন্তু দেখা যেতে পারে। মানে ডিরেক্টলি কিন্তু এটা এমব্রায়োতে এফেক্ট করতে পারে। আর নেক্সট দেখে নিই দ্য অ্যাক্টিভলি ডিভাইডিং সেল। যেসব জায়গায় সেলসগুলো অ্যাক্টিভলি ডিভাইড করছে, যেমন এমব্রায়ো, ফিটাস, সেলস অফ স্কিন হতে পারে, ইন্টেস্টিয়াল লাইনিং হতে পারে বা বোন ম্যারো হতে পারে, গ্যামেট ফর্মিং সেলস হতে পারে, এগুলোর জন্য কিন্তু দে আর মোর সেন্সিটিভ টু রেডিয়েশন। এগুলোতে কিন্তু আয়নাইজিং রেডিয়েশন খুবই হার্মফুল বা ক্ষতিকারক। এইসব জায়গায় যেখানে এমব্রায়ো, ফিটাস, সেলস ডিভাইডিং এইসব জায়গায় কিন্তু বেশি এফেক্ট করবে, ওকে। তাহলে এবার দেখে নিই যেসব অ্যাক্সিডেন্টের কথা আমরা পড়বো। অ্যাক্সিডেন্টস অ্যাট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। তিনটে ডিজাস্টারের ব্যাপারে আমরা পড়বো ইন দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস উইচ আর নোট ওয়ার্দি, ওকে। ফার্স্ট হচ্ছে 3 মাইল আইল্যান্ড ইন মিডল টাউন, ইউএসএ, যেটা কবে হয়েছিল 1979-এ। নেক্সট হচ্ছে চার্নোবিল, ইউএসএসআরে হয়েছিল ইন 1986। ডেটগুলো একটু মাথায় রাখতে হবে আর কোনটা কোথায় হয়েছিল। ফিউকুশিমা ডাইচি নিউক্লিয়ার ডিজাস্টার ইন 2010।
লেভেন, এটা কিন্তু জাপানে হয়, ঠিক আছে। In the first two cases, a series of mishaps and error resulted in overheating of the reactor core. ওই reactor core সেখানে কিন্তু ওভারহিটিংয়ের ফলে, অতিরিক্ত হিটিংয়ের ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে, and a lot of radiations was released into the environment. The leakage from the 3 Mile Island reactor was low and no one was injured immediately কিন্তু কোনো ক্ষতি বা কোনো কারোর ইনজুরি বা ডেথ হয়নি। However, in the case of Chernobyl, the leakage was very heavy, causing the death of some workers and radiation spread over large areas scattered all over Europe. And the latest one যেটা হচ্ছে Fukushima Daiichi nuclear accident was triggered by an earthquake. এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, তিনটে নাম, তার সেগুলো কোন সালে হয়েছিল এগুলো কিন্তু আসতে পারে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল মেজার্স। প্রিভেনশন ইজ দ্য বেস্ট কন্ট্রোল মেজার অ্যাজ দের ইজ নো কিওর অ্যাভেলেবল ফর রেডিয়েশন ড্যামেজ। রেডিয়েশন ড্যামেজের জন্য কিন্তু কোনো এক্স্যাক্ট কিওর নেই, তাই প্রিভেনশনটাই কিন্তু বেটার। সো অল সেফটি মেজার শুড বি স্ট্রিক্টলি এনফোর্সড। লিকেজ অফ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট শুড বি টোটালি চেকড। কোথাও যদি কোনো রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে কোনো যদি লিকেজ হয়ে থাকে সেটাকে চেক করতে হবে টাইম টু টাইম। কিছু সেফটি প্রিকশনস বা মেজার্স স্ট্রিক্টলি কিন্তু মানতে হবে, ফলো করতে হবে। সেফ ডিসপোজাল অফ রেডিওঅ্যাক্টিভ ওয়েস্টগুলো যে ডিসপোজ করবে ফ্রম দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা যেন সেফলি করা হয়। রেগুলার মনিটরিং থ্রু frequent sampling and quantitative analysis, safety measures against nuclear accident হওয়ার আগে কিন্তু আমাদের কিছু সেফটি মেজার্স নিতে হবে, ওকে, যাতে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট না ঘটে। নিউক্লিয়ার এক্সপ্লোশন অ্যান্ড ইউজ অফ নিউক্লিয়ার উইপন শুড বি কমপ্লিটলি ব্যান্ড। এই নিউক্লিয়ার উইপন্স যেসব পারমাণবিক অস্ত্রগুলো বানানো হচ্ছে, সেগুলো টেস্টিং করা হচ্ছে, সেগুলোকে এক্সপ্লোর করা হচ্ছে, এই জিনিসটা কমপ্লিটলি ব্যান করতে হবে। And appropriate step should be taken to protect from occupational exposure. যারা কাজ করছে তারা যেসব হার্মফুল রেডিয়েশনসের এক্সপোজারে আসছে, তো সেই জিনিসগুলোকে একটু কিন্তু দেখতে হবে বা প্রোটেক্ট করতে হবে, সেফটি মেজার্স নিতে হবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।